বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে কামারুজ্জামান আসলে এখন জেলে আপনার ফাঁসির অপেক্ষায় বলা যায় এক ধরনের, যদিও রিভিউ করা যাবে কি যাবে না এ ধরনের কিছু বিতর্ক দেখা দিয়েছে, কিছু ধূম্রজালও তৈরি হয়েছে। এই বিতর্ক ধূম্রজালের কারণ কি জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ? কারণটা হচ্ছে আসলে আমাদের আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল, প্রসিকিউশনের সঙ্গে যারা জড়িত তাদের আসলে এক এক সময় এক এক ধরনের বক্তব্য এবং ভূমিকা। যেমন এই আইনমন্ত্রী, আমি একটা কাগজে পড়েছি যে আনিসুল হক সাহেব তখন মন্ত্রী ছিলেন না, তিনি তখন স্পষ্ট করে বলেছিলেন কাদের মোল্লার রায়ের পরে যে হ্যাঁ ওনার রিভিউ পিটিশন এটা গ্রহণ করা উচিত বা রিভিউ পিটিশনের সুযোগ দেওয়া উচিত এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পরেই তার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর এখন তো উনি মন্ত্রী আনিসুল হক সাহেব, তিনি ওই দিন আপনার রায়ের মনে হয় একদিন বা 2 দিন পরে তিনি বললেন যে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তার ফাঁসির প্রস্তুতি নেবার জন্য। তো এই জিনিসগুলো তো কাগজে এসছে, আপনার মানব জমিনই সম্ভবত গতকালকে আমি পড়েছি। এবং আর স্বাভাবিক নিয়ম অনুযায়ী একজন মানুষ তার মৃত্যুদণ্ডের ঘোষণা করা হয়েছে, রিভিউ করার বিষয়ে কথা আছে যে রিভিউ তো আগের বার আইনমন্ত্রী অবশ্য কিন্তু ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন যেহেতু কাদের মোল্লার কেসটি অলরেডি রেফারেন্স হিসেবে আছে সুতরাং ওইটি। জনাব নূরজাহান বেগম মুক্তা, আপনি আসলে অনেকদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাজ করেছেন, প্রসিকিউশন ছিলেন, একটু ব্যাখ্যাটি দিতেন আসলে বিষয়টি কি? দেখুন, এখানে আমাকে একটু সময় দিতে হবে যেটা বলার জন্য। প্রথম কথা হলো যে বিশেষ আইনে মামলার বিচারটি হচ্ছে সেখানে কিন্তু রিভিউর কোনো প্রভিশন নেই। সেখানে একটাই হলো যে জাজমেন্ট হবে, রায় হবে, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে, এই পর্যন্তই। আর রিভিউ নামক কোনো শব্দ সেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস অ্যাক্টে নেই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তারপরেও কাদের মোল্লার মামলা আমরা কি দেখেছি যে তার আগে কিন্তু তার যাবজ্জীবন হয়েছিল এবং আপিলেট ডিভিশনে গিয়ে তার মৃত্যুদণ্ড হয়েছে। সেখানে কিন্তু দেখা গেল কি, তাহলে পরের বার তার ফাঁসিটা হলো, আগের বার কিন্তু হয়নি। সেই ক্ষেত্রে সেখানে আমরা যদি যুক্তির ক্ষেত্রে ধরেও নেই একটা যে একটা রিভিউর পিটিশন, ঠিক আছে, না হয় যুক্তির খাতিরে, যেহেতু তার আগের বার তো আর ফাঁসি হয় না যে পরের বার এটা আপিল করেছে, তা তো না, সেই ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু নিষ্পত্তি হয়ে গিয়েছে যে সেখানেও কিন্তু রিভিউটা কি করা হয়েছে, ডিসমিসড করা হয়েছে। তো আরেকটি কথা হলো যে 1973 সালের যে আইসিটি অ্যাক্ট, যেটা সেখানে 20-3 উপধারা বলা আছে যে সরকারের আদেশে ফাঁসি কার্যকর করা হবে, রায় কার্যকর করা হবে। এবং আরেকটা কথাও বলা আছে যে এটা যেহেতু বিশেষ আইন, সাধারণ কোনো আইন নয়, অতএব এই বিশেষ আইনে রিভিউর কোনো সুযোগ নেই এবং সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে রায়টা কার্যকর করা হবে। আমাদের আইসিটি অ্যাক্টের 26 ধারাতে আরো বলা আছে যে অন্য কোনো আইনে যাই থাকুক না কেন এই ট্রাইব্যুনালের আইনটাই প্রাধান্য থাকবে। যেমন সংবিধানের 105-এ আমরা কি দেখি যে সেখানে রিভিউর অধিকার আছে, রিভিউ করার, কিন্তু এই অধিকার কিন্তু এই যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা সংবিধানের, আমি আপনাকে বলি, সেটি পরিষ্কার বলা আছে 47-এর কয়ের 2-এ বলা আছে, এই সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47-এর 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয়, এই সরকারের সংবিধানের অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার কোনো অধিকার সেই ব্যক্তির থাকবে না। এখন আমরা দেখি তাহলে 47-এর 3-এ কি আছে। 47-এর 3-এ আছে, সংবিধানে বলা হয়েছে গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য, কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমষ্টি বা সংগঠন বা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করার বিধান সম্বলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সাথে অসামঞ্জস্য বা তার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না, কিংবা কখনো বাতিল বা বেআইনি হয়েছে বলে গণ্য হবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, উনি যেহেতু যুদ্ধাপরাধের মামলার সাজাপ্রাপ্ত, অতএব উনি যে সংবিধানের 105 ধারার যে ওনার মৌলিক অধিকার, যেটা কিনা অন্য কেউ সাধারণ আইনে বিচার হলে পেত, সেটা এই কামারুজ্জামান পাচ্ছেন না। না সেটাই, কিন্তু আইনমন্ত্রী গতকাল বলেছেন যে কারা কর্তৃপক্ষকে ফাঁসি কার্যকরের আদেশ দিয়েছেন,
কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যু পরোয়ানা তো কারাগারে যায়ই নাই, তাহলে তিনি কিভাবে এই নির্দেশ আসলে কারা কর্তৃপক্ষকে দেন? না, লাল ইয়েতে কাপড়ে মোড়ানো অর্ডার তো চলে এসছে। না, সেটা তো কারা কর্তৃপক্ষের কাছে যায়নি এখনো। না, সেটা কারা কর্তৃপক্ষের কাছে যায়নি, কিন্তু আপনি জানেন যে কাদের মোল্লার ফাঁসির আদেশটা হলো কি বারে, যেদিন হলো তার থেকে 7 দিনের মধ্যে সে রাষ্ট্রপতির কাছে। না, এখানে বোধহয় একটা কনফিউশন আছে, কারণ মৃত্যু পরোয়ানাটা তার কাছে পৌঁছানোর পরই কারা কর্তৃপক্ষ তাকে জানাবে যে তার ফাঁসির আদেশ বহাল আছে, তাই তো নাকি? কারা কর্তৃপক্ষ তাকে ফাঁসির আদেশ জানিয়েছেন, এবং কিভাবে জানালো সেটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে উনি এটাও বলেছেন একটু যে আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয়েছে কিনা আমি এখনো নিশ্চিত নই, তবে উনি জানেন এভাবে বলা হয়েছে, উনি জানেন এভাবে বলা হয়েছে। তবে এটা এই ধরনের আসলে আইনমন্ত্রীর জায়গা থেকে না এই ধরনের ক্যাজুয়ালি এত সেনসিটিভ নিয়ে এভাবে কথা বলা ইজ রিয়েলি আনএক্সপেক্টেড। তবে এখানে একটা কথা আমি বলি, এখানে তো তার সাজাটা কি হয়েছে, আগে যে ফাঁসিটা ছিল সেটাই কনফার্ম হয়েছে। এখানে আরো ফাঁসি আগে ছিল, যেই সোহাগপুরের ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, সেটাই কিন্তু এখানেও বহাল রয়েছে। এখানে কিন্তু নতুন করে আর কোনো রায় নাই। না, তা নাই, তা নিয়ে কোনো মানুষের সন্দেহ নেই। সন্দেহটা হচ্ছে কবে কার্যকর হচ্ছে, এখনই হচ্ছে কিনা, 7 দিনের মধ্যে। মানুষ এই কথা যেদিন থেকে রায় হলো সেদিন থেকে 7 দিনের মধ্যে। না, তাহলে তো অলরেডি 5 দিন চলে গিয়েছে, এবং এর মধ্যে যদি উনি ক্ষমা প্রার্থনা না করেন রাষ্ট্রপতির কাছে, তাহলে 7 দিন পরে যে কোনো সময় এটা কার্যকর করতে কোনো আইনগত বাধা নেই। এটা কি আসলে তাহলে আপনি কি সঠিক বলছেন যে 7 দিনের যে ব্যাপারটি সেটি উনি জানবেন? আজকে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন ক্ষমা প্রার্থনা করে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করার যে বিষয়টি আছে শুরু হবে উনি জানার পর থেকে। না, সেটি যেদিন রায় হয়েছে সেদিন ওই রায়ের দিন তো উনি উপস্থিত ছিলেন না আদালতে। উনি উপস্থিত ছিলেন না, কিন্তু উনি রায় জেনেছেন। উনি তো জানতেই পারেন, ওনার পারিবারিক ভাবে জানতে পারেন, অনেক ভাবে জানার সুযোগ আছে, কিন্তু আজকে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে এটা দণ্ডপ্রাপ্ত যিনি তার কাছে একটা শর্ট অর্ডার অথবা পূর্ণাঙ্গ রায় তার কাছে পৌঁছাবে, কারাগারে পৌঁছাবে, তারপর তাকে জানানো হবে, তারপর তার এটা হচ্ছে আইনি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রায়ের কোনো প্রয়োজন নাই, যেহেতু পূর্ণাঙ্গ রায় তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে রায় দিল সেটাই হলো পূর্ণাঙ্গ রায়, এখন তো হবে শর্ট অর্ডার। জুলাস আলম, আপনার কাছে আসলে জানার ইচ্ছা আমার যে সবসময় আমরা দেখি আন্তর্জাতিক মিডিয়াতে এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এই যাদের ফাঁসি হচ্ছে কিংবা বিচারের আওতায় যারা আছেন এদেরকে বলা হচ্ছে ইসলামিস্ট লিডার। ইসলামিস্ট লিডার কেন আসলে সবাইকে বলা হচ্ছে না? আমি বলি এটা একটা ব্যাখ্যা আছে, এবং আই থিংক যে ইট উইল বি ক্লিয়ার। আপনি যেটা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেন সেই কারণেই এটা আমার যে প্রতিষ্ঠান এপি ইসলামিস্ট বলে এদেরকে, সবাইকে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ইসলামিস্ট বলা হয়নি, এজ এন অপোজিশন লিডার, ওকে। আর বিবিসি বলে, অন্যরাও বলে, অন্যদের পক্ষ হয়েও আমি বলছি, ইসলামিস্ট লিডারের একটা ব্যাখ্যা আছে আমাদের। ব্যাখ্যাটা হচ্ছে একটা সংজ্ঞা আছে, ডেফিনিশন আছে, এবং এটি আপনি জেনে খুশি হবেন হয়তো বা যে ইসলামিস্ট লিডারের সংজ্ঞাটা গত 1.5-2 বছর আগে এপি আরো এক্সপান্ড করেছে, আরো বিস্তৃত করেছে। আল কায়দা কি? আল কায়দাকে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বলি জিহাদিস্ট, যারা ভায়োলেন্সকে মূল উপপাদ্য হিসেবে নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা অথবা দখল করতে চায় এবং সেভাবে তারা করতে চায়, এটা হলো আল কায়দা। কিন্তু ইসলামিস্ট লিডার যাদেরকে বলা হয় আমাদের সংজ্ঞা অনুযায়ী, এটি সংজ্ঞাটা হচ্ছে এরকম: সেই ব্যক্তি অথবা দল অথবা গোষ্ঠী যারা ইসলাম ধর্মকে ভিত্তি করে সমাজের যে প্রতিষ্ঠিত বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা আছে সেটাকে পরিবর্তন করতে চায়, যারা এটি চায় তাদেরকে ইসলামিস্ট বলা হয়। এখন যখন আমি ইসলামিস্ট বলছি তখন এটাকে মিনিং করছে, একটা পলিটিক্যাল একটা কনোটেশন আছে। ইসলামিস্ট লিডার বলা মানে ইসলামিক লিডার নয়, ইসলামিস্ট লিডার বলা মানে ইসলামিক স্পিরিচুয়াল লিডার নয়, ইসলামিক লিডার বলা মানে ইসলামিক ক্লেরিক নয়। জিনিসটা হচ্ছে এরকম, যেমন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা দোষী সাব্যস্ত হয়েছে, যাদের বিচার হয়েছে, তাদেরকে তো আপনারা ওয়ার ক্রিমিনাল বলতে পারছেন, তাহলে এদেরকে কেন ওয়ার ক্রিমিনাল বলা যাচ্ছে না? ওয়ার ক্রিমিনাল আপনি যদি দেখেন যে যখন আপনি তো জানেন আমাদের সাংবাদিকতায় অনেক সময় খুব বুলেট ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে হয়, কারণ আপনি যদি আমার কাজের ধরন জানেন, আপনি টেলিভিশনে যেমন একটা যে হেডলাইনটা যাচ্ছে সেটার একটা কিন্তু স্পেস আছে, তখন আমরা ছোট করে নিয়ে আসি। কিন্তু আপনি যে পুরো স্টোরি পড়েন, বিবিসি স্টোরি পড়েন, এপি স্টোরি পড়েন, সে কিন্তু বলেই দেওয়া আছে তার বিচারটা হয়েছে এবং হয়েছে যুদ্ধাপরাধের জন্য অথবা
মানবতা বিরোধী অপরাধের জন্য, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ইসলামিস্ট লিডারকে আমরা তখনই বলছি যখন ওই ব্যক্তি অথবা দল তারা ধর্মকে ভিত্তি করে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ধর্মকে ভিত্তি করে, ইসলাম ধর্মকে ভিত্তি করে তারা রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চায়। কিন্তু এখন আল কায়দা, এক সময় যদি আমি তাকে ইসলামিস্ট বলে থাকি, এপি এখন আর তাদেরকে ইসলামিস্ট বলে না, তাদেরকে বলে জিহাদিস্ট। একইভাবে আইএস এর কথা যদি ধরেন, মুসলিম ব্রাদারহুড, তাদেরকে কিন্তু আমরা ইসলামিস্ট বলছি, তাদেরকে আবার জিহাদিস্ট বলছি না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো এখন জামাতে ইসলামী এবং আমাদের